লাইফ সায়েন্স ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা বংশগতি অধ্যায় শুরু করব। তো শুরুতে আমরা প্রথম দেখে নিই এই অধ্যায়ের নম্বর বিভাজন। এই অধ্যায়ে মোট 15 নম্বর পরীক্ষাতে পড়ে 9টি প্রশ্ন। তার মধ্যে বিভাগ ক, যেখানে সবই এমসিকিউ পড়ে 3টি। বিভাগ খ, সেখানে এসএকিউ অর্থাৎ সত্য মিথ্যা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান আছে, ক স্তম্ভ খ স্তম্ভ আছে এবং কিছু এক কথায় উত্তর দাও। এই 4 রকমের প্রশ্ন ওখানে আছে। তো এই 4 রকমের প্রশ্নের মধ্যে যে কোনো 3টে প্রশ্ন ওখানে পড়বে, মানে 3 রকম প্রশ্ন ওখানে পড়বে। হতে পারে সত্য মিথ্যা, হতে পারে শূন্যস্থান। তো এই 3টে প্রশ্ন পড়বে এসএকিউ। এরপর বিভাগ গতে আছে 2 নম্বরের প্রশ্ন, সেখানে পড়বে 2টি প্রশ্ন, অর্থাৎ 2টি প্রশ্ন পড়বে 4 নম্বর, 2 ইন্টু 2 4 নম্বর। আর 5 নম্বরের একটা প্রশ্ন পড়বে, সেটা বিভাগ ঘতে 5 নম্বরের একটি প্রশ্ন পড়বে। তাহলে এমসিকিউ পড়লো 3টে 3 নম্বর, এসএকিউ পড়লো 3টে 3 নম্বর, সংক্ষিপ্ত 2 নম্বরের প্রশ্ন পড়লো 2টি 4 নম্বর, আর 5 নম্বরের প্রশ্ন অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন পড়লো একটি 5 নম্বর। এই মোট 15 নম্বর এই অধ্যায় থেকে আছে 9টি প্রশ্ন। এবার পরীক্ষাতে যিনি প্রশ্নকর্তা তিনি 1-2 নম্বর এদিক ওদিক করতে পারেন। যেমন অনেক সময় কি করেন, এসএকিউ ওখান থেকে 2টো এসএকিউ কেটে দেন, এমসিকিউ 3টে থাকবে, এসএকিউ একটা দিয়ে দেয় আর 2 নম্বরের প্রশ্ন 3টে করে দেয়। তো এই রকম প্রশ্ন এদিক ওদিক করতে পারেন, কিন্তু মোট মার্কস 15, সেই 15 মার্কসই এই অধ্যায় থেকে থাকবে। এবার আমরা মূল বিষয় নিয়ে চর্চা শুরু করব। বলছে বংশগতি। বংশগতিতে বলছে কাকে বলে, বলছে যে পদ্ধতিতে জীবের বিভিন্ন দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য জিনগতভাবে গ্যামেট অথবা জনন কোষের মাধ্যমে জনিত্রীজনু থেকে অপত্যজনুতে বংশ পরম্পরায় সঞ্চালিত হয়, তাকে বংশগতি বলে। এটা আমরা ডেফিনেশন পেলাম। তো ডেফিনেশনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে বা যে টার্মগুলো, সেগুলো আমরা একটু বুঝে নিই। বলছে কি, যে পদ্ধতিতে জীবের বিভিন্ন দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য, হতে পারে কোনো জীবের দৈহিক কোনো বৈশিষ্ট্য, অর্থাৎ দৈহিক মানে যে ফর্সা, কালো, লম্বা না বেঁটে, এ সমস্ত দৈহিক বৈশিষ্ট্য। চারিত্রিক মানে তার মনোভাব কেমন, তার আচার ব্যবহার কেমন, এই সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য জিনগতভাবে গ্যামেট অথবা জনন কোষের মাধ্যমে। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট। বলছে কোনো বৈশিষ্ট্য পরবর্তী জনুতে তখনই যাবে যখন সেই বৈশিষ্ট্যটি জনন কোষের মধ্য দিয়ে যাবে। তাহলে কি বললাম, হতে পারে আমার মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু সেই বৈশিষ্ট্যটা বা সেই বৈশিষ্ট্যটি পরবর্তী জনুতে যাবে তখনই যাবে যখন সেটা জনন কোষের মধ্য দিয়ে যাবে। তবেই সেই বৈশিষ্ট্যটি পরবর্তী জনুতে যাবে। তো যেমন যদি আমরা দেখি যে মনে করো কোনো বাবা আর মায়ের ক্ষেত্রে দুজনেরই মনে করো মুখের মধ্যে তিল ছিল, কিন্তু তাদের যে সন্তান হয়েছে তার মুখে দেখা যাচ্ছে তিল পাওয়া গেল না। তাহলে কি হলো, এক্ষেত্রে তিল যে বৈশিষ্ট্যটা সেটা ছিল তার দৈহিক বৈশিষ্ট্য, কিন্তু সেই বৈশিষ্ট্যটি এই জনন কোষের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি, অর্থাৎ গ্যামেটের মধ্যে ওই মুখে তিল এই বৈশিষ্ট্যটি গ্রহণ হয়নি। তাই যেহেতু গ্যামেটের মধ্য দিয়ে সঞ্চারিত হয়নি, তাই মুখে যে তিল এই বৈশিষ্ট্যটি পরবর্তী জনুতে যায়নি। তার জন্য বংশগতির সংজ্ঞাতে সেটাই বলছে যে পদ্ধতিতে জীবের বিভিন্ন দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য জিনগতভাবে গ্যামেট অথবা জনন কোষের মাধ্যমে জনিত্রীজনু থেকে অপত্যজনুতে বংশ পরম্পরায় সঞ্চালিত হবে, সেটাই হচ্ছে বংশগতি। অর্থাৎ ধাপে ধাপে বাবা মায়ের থেকে সন্তান পাবে, সেই সন্তান থেকে তার পরের প্রজন্ম, এইভাবে ধাপে ধাপে যাবে বৈশিষ্ট্যগুলি যাবে কিভাবে, জনন কোষের মধ্য দিয়ে বা গ্যামেট গঠনের মাধ্যমে পরবর্তী জনুতে যাবে। এটাই হলো তাহলে আমাদের বংশগতি। আজ আমরা যেই বংশগতি পড়ছি, এই বংশগতি প্রচলিত হয়েছে একজন বিজ্ঞানীর হতে। যে বিজ্ঞানীর হতে এই বংশগতিটা আমাদের প্রচলিত হয়েছে, সেই বিজ্ঞানীর নাম গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর
জোহান মেন্ডেল, এই বিজ্ঞানীর হতে আমাদের বংশগতি এই ট্রামটা অধিক গ্রহণযুক্ত হয়েছে এবং বংশগতি কি সে সম্পর্কে আমরা ধারণা অর্জন করছি। গ্রেগর জোহান মেন্ডেল, ইনি অস্ট্রিয়ার ধর্মযাজক ছিলেন, অস্ট্রিয়া দেশের ধর্মযাজক ছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। ইনি বংশগতি সম্পর্কিত বিভিন্ন সূত্র প্রণয়ন করেছেন, তার উপর ভিত্তি করে আমরা বংশগতি চর্চা শুরু করেছি। তো এই জন্য এই গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। পরীক্ষায় একটি ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার শর্ট প্রশ্ন হিসাবে দিয়ে দেয় যে বংশগতির জনক কে বা তার পুরো নাম কি। তাহলে বংশগতির জনক হলেন গ্রেগর জোহান মেন্ডেল, ইনি হলেন বংশগতির জনক। এবারে বংশগতি সম্পর্কিত কিছু পরিভাষা বা টার্ম আমরা জেনে নেব। অ্যাকচুয়ালি সিলেবাসের পরেই প্রকরণ আছে, কিন্তু আমি প্রকরণ এখন শুরু করছি না। এই টার্মগুলো না জানলে প্রকরণ ঠিক বোঝা যাবে না। এই জন্য আমি কিছু বংশগতির জন্য যে প্রচলিত টার্ম, সেই টার্মগুলো নিয়ে আজ আমরা একটু আলোচনা করব। বলছে প্রথম টার্ম সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমটা হচ্ছে তার ইংরেজি নাম, সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। বলছে যৌন জননকারী জীবের দেহকোষে বর্তমান যেসব ক্রোমোজোম আকৃতিগত দিক থেকে একই রকমের হয় এবং সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে যাদের সমান দৈর্ঘ্য সম্পন্ন বাহু বর্তমান ও বাহুগুলিতে জিনের প্রকৃতি ও বিন্যাস প্রায় একই রকম, তাদেরকে সমসমস্ত ক্রোমোজোম বলে। কি বললাম? বলছে যে যৌন জননকারী জীবের দেহকোষে, অর্থাৎ যদি আমরা মানুষের ক্ষেত্রে দেখি, মানুষের ক্ষেত্রে যৌন জনন করে কারা? পুরুষরা করছে, আর করছে স্ত্রীরা। তো বলছে যে পুরুষ এবং স্ত্রী এদের দেহকোষে এমন ক্রোমোজোম থাকবে, পুরুষ আর স্ত্রীদের দেহকোষে এমন ক্রোমোজোম থাকবে যে দুটি ক্রোমোজোমের গঠন, আকৃতি, বৈশিষ্ট্য সবই একই হবে, একই রকম হবে, তখন তাদেরকে বলা হবে হোমোলোগাস ক্রোমোজোম। সংজ্ঞায় তাই বলছে যৌনজননকারী জীবের দেহকোষে বর্তমান যেসব ক্রোমোজোম আকৃতিগত দিক থেকে একই রকমের হয়, সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে যাদের সমান দৈর্ঘ্য সম্পন্ন বাহু বর্তমান, এই এপারের বাহু যতটা হবে এপারের বাহুও ততটা হবে, সেটাই বলছে যে সমান দৈর্ঘ্য সম্পন্ন বাহু বর্তমান এবং বাহুগুলিতে জিনের প্রকৃতি ও বিন্যাস প্রায় একই রকম। অর্থাৎ এখানে যদি কোনো জিন অবস্থান করে, সেই জিন এখানেও অবস্থান করবে, অনেকটা ডুপ্লিকেট কপি, তখন সেই দুটি ক্রোমোজোমকে বলা হয় সমসমস্ত ক্রোমোজোম। আরো সহজ করে বললে বলা যায় যে দুটি ক্রোমোজোম যেগুলি আকৃতিগতভাবে, বৈশিষ্ট্যের ভিত্তিতে এবং গুণের ভিত্তিতে হুবহু একই রকম, তারাই হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম। যেমন এক্সাম্পল কি বলছে? এক্সাম্পল বলছে মানুষের দেহকোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে, মোট ক্রোমোজোম থাকে 23 জোড়া, 23 জোড়া ক্রোমোজোম থাকে দেহকোষ ও আদি জননকোষে, মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 জোড়া হলো 22 জোড়া আর 44টি অটোজোম, 44টি হলো অটোজোম, আর বাকি 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম। তো এক্ষেত্রে এই যে 22 জোড়া অটোজোম, এগুলি সমসমস্ত প্রকৃতির হয়, এই অটোজোমগুলি সমসমস্ত প্রকৃতির হয়। কিন্তু যেগুলো সেক্স ক্রোমোজোম বা 1 জোড়া যে সেক্স ক্রোমোজোম আছে, সেটা কখনোই সমসমস্ত প্রকৃতির হয় না, কারণ পুরুষের ক্ষেত্রে সেই ক্রোমোজোম হয় XY আর মহিলার ক্ষেত্রে হয় XX। তাহলে এখানেই ডিফারেন্স হয়ে গেল, বৈশিষ্ট্য আলাদা হয়ে গেছে। তাই জনন কোষের ক্রোমোজোম সমসমস্ত হয় না, অটোজোমগুলি সব সমসমস্ত প্রকৃতির হয়। তাহলে এটা গেল আমাদের সমসমস্ত ক্রোমোজোম। দ্বিতীয় টার্ম বলছে জিন। দ্বিতীয় টার্ম বলছে জিন। জিন কি বলছে? বলছে ক্রোমোজোমে উপস্থিত ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ,
বংশগতির বৈশিষ্ট্য বহন করে তাকে বলা হয় জিন। তাহলে ক্রোমোজোমে অবস্থিত একটা ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে একটা নির্দিষ্ট জায়গাতে অবস্থিত একটা ক্রোমোজোম, বলছে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএর একটি ক্ষুদ্রতম অংশ, এটি ডিএনএর একটি অংশ, ডিএনএর ক্ষুদ্রতম অংশ যেটি বংশগতির বৈশিষ্ট্য বহন করে তাকে বলা হয় জিন। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞাসা করে, জিন শব্দটির প্রবর্তক বা কে প্রথম জিন শব্দটি ব্যবহার করেছিলেন? ব্যবহার করেছিলেন বিজ্ঞানী জোহানসেন। বিজ্ঞানী জোহানসেন প্রথম জিন শব্দটি ব্যবহার করেন 1909 সালে, বিজ্ঞানী জোহানসেন। তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন দিয়ে দেয় যে জিন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী জোহানসেন জিন শব্দটি ব্যবহার করেন। এরপর আমরা আরেকটি প্রতিশব্দ দেখব বা শব্দ দেখব, সেটা হচ্ছে লোকাস। সেটা হলো লোকাস। দেখো, আমি জিনের সংজ্ঞাতে বলেছিলাম যে ক্রোমোজোমের মধ্যে অবস্থিত ডিএনএর ক্ষুদ্রতম অংশ, সেটা বলেছিলাম জিন। লোকাসে বলছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানগুলিতে জিন থাকে, অর্থাৎ আগের ছবিতে দেখো আমি ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে জিনটাকে দেখিয়েছি, ক্রোমোজোমের ওই নির্দিষ্ট স্থানকে বলা হয় লোকাস। আর লোকাস আমরা কি দেখলাম, যে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে লোকাস অবস্থান করে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। লোকাসকে বহু বচনে লোসাই বলা হয়, লোসাই। এটা হচ্ছে বহু বচনে বলা হয়, বহু বচনে বলা হয় লোসাই। তাহলে এটা আমরা দেখলাম লোকাস। পরের টার্ম বলছে জিনোম। জিনোম, সেখানে বলছে কোন জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমে বর্তমান জিনগুলিকে একত্রে জিনোম বলা হয়। কোন জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমে বর্তমান জিন সমষ্টিকে বা জিনগুলিকে একত্রে জিনোম বলা হয়। অর্থাৎ কি বলছে, হ্যাপ্লয়েড ক্রোমোজোমে উপস্থিত, এই হ্যাপ্লয়েড ক্রোমোজোমে উপস্থিত থাকতে হবে। এখন হ্যাপ্লয়েড ক্রোমোজোম আমাদের মানুষের ক্ষেত্রে থাকে কোথায়? বলছে আমাদের দেহকোষে তো ক্রোমোজোম সব ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে একমাত্র পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু আর মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণুতে। এই দুটি জায়গাতে থাকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম। তার মানে শুক্রাণুতে উপস্থিত জিনগুলির সমষ্টি হবে জিনোম, সেম ভাবে ডিম্বাণুতে উপস্থিত জিনগুলির সমষ্টি হবে জিনোম। কারণ শুক্রাণু আর ডিম্বাণুতে সর্বদা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। সংজ্ঞায় তাই বলল, কোন জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমে বর্তমান জিনগুলিকে একত্রে বলা হয় জিনোম। এক্ষেত্রে মনে রাখবে, মানুষের ক্ষেত্রে একটা জিনোমে যদি আমি শুক্রাণু বা ডিম্বাণু কোনো একটার ক্ষেত্রে দেখি, সেই জিনোমের মধ্যে প্রায় 25,000 থেকে 30,000 পর্যন্ত জিন বর্তমান। মানুষের ক্ষেত্রে একটা জিনোমের মধ্যে প্রায় 25,000 থেকে 30,000 পর্যন্ত জিন বর্তমান। পরে আমরা আরেকটি টার্ম দেখব, অ্যালিল। অ্যালিল, একে আবার অ্যালিলোমর্ফ ও বলা হয়, এর অপর নাম অ্যালিলোমর্ফ। অ্যালিলোমর্ফ কি বলছে, যখন কোনো জীবের দুটি সমসংস্থ ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিনদ্বয় বিপরীতধর্মী বা পৃথক গুণ বা বৈশিষ্ট্য বহন করে, তখন ওই জিনদ্বয়কে পরস্পরের অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। তো কি বলতে চাইলো, বলছে যখন কোনো জীবের দুটি সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিনদ্বয় বিপরীতধর্মী বা পৃথক গুণ বা বৈশিষ্ট্য বহন করে। অর্থাৎ অনেকটা কিরকম হলো,
যে আমার দুটি ক্রোমোজোম ছিল, সেক্ষেত্রে এখানে একটি জিন আছে, সেমভাবে আরেকটি এরকম ক্রোমোজোম ছিল, তার এখানেও জিন আছে। এই দুটি হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম। এই সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোক আছে, তাহলে এখানেও যে জিন আছে এখানেও সেই জিন আছে, কিন্তু এই জিনদ্বয় বিপরীত বৈশিষ্ট্য প্রদান করছে। এটা যদি লম্বা হয় তাহলে এই জিনটা বেটে হবে, তাহলে বিপরীত বৈশিষ্ট্য প্রদান করছে। কি বললাম? যে দুটি সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিনদ্বয়, দুটি জিন যদি বিপরীত ধর্মী বা পৃথক গুণ বহন করে, তখন এই জিনদ্বয়কে বলা হবে অ্যালিল। কোন জীবের দুটি সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিনদ্বয় বিপরীত ধর্মী বা পৃথক গুণ বা বৈশিষ্ট্য বহন করলে তখন ওই জিনদ্বয়কে বলা হবে অ্যালিল বা অ্যালিলোমর। তো এক্ষেত্রে মেন্ডেল মটর গাছের ক্ষেত্রে একটি জিনকে তুলেছিলেন ক্যাপিটাল টি স্মল টি, মানে এইরকম একটা লোকাসের মধ্যে এইরকম অবস্থান করছিল ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই যে জিনোটাইপ যুক্ত মটর গাছটা ছিল, জিনোটাইপ ফিনোটাইপ কি পরবর্তীতে আমরা আসবো। তো এখানে যেই দুটো ভিন্ন প্রকৃতির আছে, এখানে ক্যাপিটাল টি মানে বলছে লম্বা আর স্মল টি মানে বলছে বেঁটে। তাহলে এই যে ক্যাপিটাল টি মানে লম্বা আর স্মল টি মানে বেঁটে, তখন এই ক্যাপিটাল টি আর স্মল টি এরা পরস্পর হয়ে গেল অ্যালিল। যদি এরকম উদাহরণ জানতে চাই তখন এরকম বলতে হয় যে তাহলে এই মেন্ডেল কর্তৃক নির্বাচিত ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপ যুক্ত মটর গাছের ক্যাপিটাল টি লম্বা গুণ অর্থাৎ লম্বা কাণ্ড এবং স্মল টি খর্বকাণ্ড হওয়ার গুণ বহন করে। এক্ষেত্রে যেহেতু দুটি গুণ বিপরীত ধর্মী, তাই ক্যাপিটাল টি ও স্মল টি এরা পরস্পর অ্যালিল বা অ্যালিলোমর। এবারে আমরা দেখব দুটি টার্ম একসঙ্গে দেখব আমরা। একটি বলছে হোমোজাইগাস, অপরটি হেটেরোজাইগাস। একটি বলল হোমোজাইগাস, অপর টার্ম বলছে হেটেরোজাইগাস। দুটি টার্ম আমরা দেখব। হোমোজাইগাস বলছে দুটি গ্যামেটের মিলনে গঠিত জাইগোটে উপস্থিত ক্রোমোজোমের কোনো একটি লোকাসে অবস্থিত জিনদ্বয় যদি একই বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাহলে সেই জাইগোটকে বলা হচ্ছে হোমোজাইগোট। বলছে দুটো গ্যামেট তাদের মিলনের যে জাইগোট হয়েছিল, সেই জাইগোটের মধ্যে কোনো একটি ক্রোমোজোম আছে। তাহলে কোনো একটি ক্রোমোজোম, আমি নির্দিষ্ট কোনো ক্রোমোজোম বলছি না, কোনো একটি ক্রোমোজোমে কোনো একটি লোকাসে, এই লোকাসে অবস্থিত জিনদ্বয় যদি একই বৈশিষ্ট্য নির্ধারণ করে, লোকাসে তো এখানে জিন অবস্থান করবে, তাহলে সেই জিনদ্বয় যদি বা সেই জিন যদি একই রকম বৈশিষ্ট্য বহন করে, তখন সেই জাইগোটকে বলা হবে হোমোজাইগোট। সেই জাইগোটকে বলা হবে হোমোজাইগোট। সেই জাইগোটকে বলা হলো হোমোজাইগোট। আর এই হোমোজাইগোট থেকে সৃষ্ট জীবটিকে বলা হবে হোমোজাইগাস। এই জীবটিকে বলা হবে হোমোজাইগাস। তাহলে কি বললাম দুটি গ্যামেটের মিলনে উৎপন্ন জাইগোটের মধ্যে উপস্থিত ক্রোমোজোমের কোনো একটি লোকাসে অবস্থিত জিনগুলি যদি একই রকম বৈশিষ্ট্য নির্ধারণ করে, তবে সেই জাইগোটকে বলা হয় হোমোজাইগোট। আর সেই হোমোজাইগোট থেকে সৃষ্ট জীবকে বলা হবে হোমোজাইগাস। এই হোমোজাইগাস জীবকে আবার বিশুদ্ধ জীবও বলা হয়। তার মানে যখন আমরা বিশুদ্ধ বা খাঁটি দেখতে যাব, তখন আমরা এই একই রকম সংজ্ঞা পাবো। এটা হলো হোমোজাইগাস। যেমন
মটর গাছের ক্ষেত্রে দুটি ক্যাপিটাল টি আবার দুটি স্মল টি। এই দুটি ক্যাপিটাল টি মানে হচ্ছে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, আর দুটি স্মল টি মানে বিশুদ্ধ বেঁটে। বিশুদ্ধ বেঁটে, তাহলে এই যে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেঁটে, এই যে গুণগুলি এরাই হলো কিন্তু সব হোমোজাইগাস। কারণ কি, যে একই রকম বৈশিষ্ট্য প্রদান করছে, এটাও ক্যাপিটাল টি প্রদান করছে, এটাও ক্যাপিটাল টি, একই রকম বৈশিষ্ট্য প্রদান করছে, এটা হলো হোমোজাইগাস। তাহলে হেটেরোজাইগাস কি বলছে? হেটেরোজাইগাস বলছে দুটি গ্যামেটের মিলনে গঠিত জাইগোটে উপস্থিত ক্রোমোজোম দ্বয়ের একই লোকাসে অবস্থিত জিনগুলি বা জিনদ্বয় যদি বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে এখানে কি বলছে? একই রকম। এখানে বলছে দুটি গ্যামেটের মিলনে যে জাইগোট তৈরি হয়েছিল, সেই জাইগোটে উপস্থিত ক্রোমোজোম দ্বয়ের একটি লোক আসে। তাহলে ক্রোমোজোম দ্বয়ের মধ্যে একটি লোক আছে, উপস্থিত জিনগুলি যদি ভিন্ন প্রকৃতির হয়, যদি ভিন্ন প্রকৃতির হয় তখন তাকে বলা হবে হেটেরোজাইগোট। তখন তাকে বলা হবে হেটেরোজাইগোট। আর এই হেটেরোজাইগোট থেকে সৃষ্ট জীবকে বলা হবে হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস তার মানে হোমোজাইগাস হয়েছিল কি না, এই জাইগোটে উপস্থিত ক্রোমোজোম দ্বয়ের কোনো একটি লোকাসে অবস্থিত জিন দ্বয় যদি একই রকম বৈশিষ্ট্য বহন করে তখন তারা হয়েছিল হোমোজাইগোট। আর সেই হোমোজাইগোট থেকে উৎপন্ন জীবটা হোমোজাইগাস, যাকে বিশুদ্ধ বলা হচ্ছিল। যেমন ক্যাপিটাল টি, স্মল টি, এরা হলো সব হোমোজাইগাস। হেটেরোজাইগাস কি বলছে না, দুটি গ্যামেটের মিলনে উৎপন্ন জাইগোটের উপস্থিত ক্রোমোজোম দ্বয়ের কোনো একটি লোকাসে অবস্থিত জিন দ্বয় যদি ভিন্ন প্রকৃতির বৈশিষ্ট্য বহন করে তখন সেই জাইগোটকে বলা হয় হেটেরোজাইগোট। আর সেই হেটেরোজাইগোট থেকে সৃষ্ট জীবটিকে বলা হয় হেটেরোজাইগাস। এই হেটেরোজাইগাসকে আবার অপর কথায় বলা হয় সংকর। এই হেটেরোজাইগাসকে আবার অপর কথায় বলা হয় সংকর। অপর কথায় বলা হয় সংকর। যেমন মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল টি, স্মল টি, এটাই হচ্ছে একটা সংকর। কেন? কারণ বলছে এই যে সংকর লম্বা মটর গাছের ক্ষেত্রে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত একটা জিন ক্যাপিটাল টি, একটা জিন স্মল টি। তাহলে দুটো জিন ভিন্ন প্রকৃতির হওয়ার জন্য এটা হলো হেটেরোজাইগাস। এখানে আরেকটি আমরা টার্ম দেখে নেব, যেটা কিন্তু আমাদের বইতে নেই, কিন্তু আমরা জেনে রাখি। এটা বলছে হেমিজাইগাস। হেমিজাইগাস হেমিজাইগাস কি বলছে? সাধারণত কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য কোনো জীবের দুটি জিন থাকে। যে অবস্থায় জীবদেহের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় দুটি জিন থাকে না, একটি মাত্র জিনই সেই বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়, তখন তাকে বলা হয় হেমিজাইগাস। তাহলে কি বলছে? বলছে সাধারণত কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটি জিন লাগে। কারণ দেখো, আগে আমরা দেখছিলাম কি, কোনো বৈশিষ্ট্য, কোনো একটা বৈশিষ্ট্য প্রদান করতে গেলে দেখো দুটো করে জিন লাগছিল। যেমন যদি লম্বা মটর গাছ দেখি, দুটো ক্যাপিটাল টি, বেটে দেখলে দুটো স্মল টি, সংকর দেখলে ক্যাপিটাল টি, স্মল টি, তাহলে দুটি করে এখানে বৈশিষ্ট্য লাগছে। কিন্তু বলছে যে যদি এরকম অবস্থা হয় যেখানে জীবদেহে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় দুটি জিন থাকে না, বা দুটি জিন থাকলেও কেবলমাত্র একটি জিনই বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়, তখন তাকে হেমিজাইগাস অবস্থা বলা হয়। উদাহরণ হিসাবে কি বলছে? উদাহরণ হিসাবে বলছে পুরুষ মানুষের ক্ষেত্রে জনন কোষের ক্রোমোজোম XY, এক্ষেত্রে ওয়াই যে জিনটা, এটা কিন্তু হেমিজাইগাস অবস্থায় থাকে। এটা কিন্তু হেমিজাইগাস অবস্থায় থাকে। কারণ এক্স আর ওয়াই থাকলেও সে যে পুরুষ,
সেই পুরুষের গুণটা কিন্তু বহন করে ওয়াই, এক্সটা কিন্তু এখানে কোনো গুণ বহন করে না, কেবলমাত্র ওয়াইটা বহন করে। যেন আমরা বলেছি কি এখানে সংজ্ঞাতে, তাই বলেছিলাম যে দুটি জিন থাকলেও কেবলমাত্র বৈশিষ্ট্যের জন্য একটা মাত্র জিনই প্রকাশ পাবে, তো তাই হলো হেমিজাইগাস। এক্ষেত্রে ওয়াইটা হচ্ছে হেমিজাইগাস। এবারে আমরা দেখব আরেকটি টার্ম, বলছে চরিত্র বা গুণ বা বৈশিষ্ট্য। কি বলছে? বলছে দুটি বিপরীতধর্মী এমন কিছু চারিত্রিক নমুনা যার দ্বারা আমরা একটি জীবকে অপরের একটি জীবের থেকে পৃথক করতে পারব। কি বললাম? দুটি বিপরীতধর্মী এমন চারিত্রিক নমুনা বা এমন দৈহিক কোনো নমুনা যেটির সাহায্যে আমরা একটি জীবকে অপরের একটি জীবের থেকে পৃথক করতে পারবো, সেটাই হলো আমাদের চরিত্র বা গুণ বা বৈশিষ্ট্য। যেমন মনে করো আমি এখানে ধরলাম যে লম্বা, এখানে বলছে এই যে লম্বা, এই একটা কোনো মানুষের ধরো বা কোনো জীবের ক্ষেত্রে মনে করো একটা চারিত্রিক গুণ, তো এর সঙ্গে আরেকটি গুণ আছে বেঁটে, তাহলে এই যে দুটি গুণ, এই দুটি গুণ দ্বারা আমরা দুটি বিপরীত জীবকে কিন্তু আলাদা করতে পারবো। কারণ কোন জীবটি লম্বা কোন জীবটি বেঁটে, এই বৈশিষ্ট্য নির্বাচন দ্বারা আমরা করতে পারবো। তাহলে এই হলো কি কোনো দৈহিক বা কোনো চারিত্রিক নমুনা যার দ্বারা একটি জীবকে আরেকটি জীবের থেকে পৃথক করা যায়, এটাই হলো আমাদের চরিত্র বা গুণ বা বৈশিষ্ট্য। এবারে চরিত্র বা গুণ বা বৈশিষ্ট্য যখন দেখলাম, এরপরে আমরা আরো দুটি টার্ম দেখব। একটি বলছে প্রকট গুণ, একটি বলছে প্রকট গুণ বা প্রকট জিন, বা বলছে প্রকট জিন, প্রকট গুণ বা প্রকট জিন। কি বলছে? বলছে একটি বংশগত চরিত্রের সাপেক্ষে কোন সংকর জীবে একজোড়া গুণের মধ্যে যে গুণটির বাহ্যিক প্রকাশ ঘটে তাকে অন্যটির সাপেক্ষে প্রকট গুণ বলা হয়। অর্থাৎ কি বলছে এখানে দেখো, একটা উদাহরণ নিলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো বলছে ক্যাপিটাল টি মানে আমরা দেখেছিলাম লম্বা, আমরা এখন বিশুদ্ধ সংকট ধরছি না, শুধু বৈশিষ্ট্য ধরছি লম্বা। স্মল টি মানে দেখেছিলাম বেঁটে, আর যখন ক্যাপিটাল টি স্মল টি হলো তখনও কিন্তু বলা হলো লম্বা। আমার প্রশ্ন হচ্ছে কেন বলা হলো লম্বা? তো এখানেই আছে উত্তর। কি বলছে? বলছে সংজ্ঞাতে তাই বলছে, একটি বংশগত চরিত্রের সাপেক্ষে কোন সংকর জীবে একজোড়া গুণের মধ্যে, একজোড়া মানে দুটি গুণের মধ্যে যে গুণটির বাহ্যিক প্রকাশ ঘটে তাকে বলা হয় প্রকট গুণ। অর্থাৎ এখানে দেখো এই ক্যাপিটাল টি মানে তো লম্বা, আমরা আগেও দেখেছিলাম, এখানেও ক্যাপিটাল টি মানে লম্বা, তার মানে লম্বা গুণটা প্রকাশ পেয়েছে, তাহলে এই লম্বা গুণটি হলো প্রকট, লম্বা গুণটি হলো প্রকট। মনে রাখবে এখানে একটি কথা বলে রাখি, প্রকট গুণগুলিকে সর্বদা ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দ্বারা ইন্ডিকেট করা হয়। আমরা চোখে দেখে বুঝবো কি করে কোনটা বা কোনটি প্রকট কোনটি প্রচ্ছন্ন? সেখানে আমরা দেখে বুঝবো যে ক্যাপিটাল লেটারগুলি হলো প্রকট আর স্মল লেটারগুলি হলো প্রচ্ছন্ন। তাহলে আমরা এখানে একটা বুঝে গেলাম যে আমরা চোখে দেখে বুঝতে পারবো কোন গুণটি প্রকট কোন গুণটি প্রচ্ছন্ন। এমনিতে তো আমরা বৈশিষ্ট্যর ক্ষেত্রে দেখব, কিন্তু ইন জেনারেল সেন্স যদি আমার কোথাও এরকম বৈশিষ্ট্য বলা না থাকে তাহলে কিন্তু আমার এই রকম সিম্বল দেখে আমরা বুঝতে পারবো যে প্রকট গুণকে সর্বদা ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দ্বারা ইন্ডিকেট করা হয়। তাহলে এটা গেল আমাদের প্রকট গুণ বা প্রকট জিন। এবার বলছে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন জিন বা প্রচ্ছন্ন গুণ।
বা প্রচ্ছন্ন গুণ। সেখানে কি বলছে? বলছে একটি বংশগত চরিত্রের সাপেক্ষে কোনো সংকর জীবে একজোড়া গুণের মধ্যে যে গুণটি প্রকট জিনের উপস্থিতির জন্য কখনোই প্রকাশ পায় না তাকেই বলা হয় প্রচ্ছন্ন জিন বা প্রচ্ছন্ন গুণ। তাহলে কি বললো? বলল কোন একটি সংকর জীবের ক্ষেত্রে একজোড়া গুণের মধ্যে যে গুণটি প্রকট জিনের উপস্থিতির জন্য প্রকাশ পায় না। তাহলে এখানেই দেখো, এখানেই দেওয়া আছে। ক্যাপিটাল টি স্মল টির ক্ষেত্রে দেখেছিলাম ক্যাপিটাল টিটা পেয়েছিলাম আমরা প্রকট, তার জন্য লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কিন্তু এই স্মল টি উপস্থিত থাকা সত্ত্বেও এর জন্য যে বেঁটে গুণ সেটি কিন্তু কোথাও প্রকাশ পেল না, কোথাও প্রকাশ পায়নি। তাহলে এই স্মল টিটা হলো প্রচ্ছন্ন জিন বা প্রচ্ছন্ন গুণ। এখানেও মনে রাখবে ইংরেজি বর্ণমালার স্মল লেটার দ্বারা ইন্ডিকেট করা হয় প্রচ্ছন্ন গুণকে। যত স্মল লেটার, ক্যাপিটাল লেটার দ্বারা ইন্ডিকেট করা হয়েছিল প্রকট গুণ, স্মল লেটার দ্বারা ইন্ডিকেট করা হবে প্রচ্ছন্ন গুণ। এখন আমরা দেখব বিশুদ্ধ, আর তারই সঙ্গে দেখব সংকর। বিশুদ্ধ আর সংকরের কিন্তু ডেফিনেশন আমরা আগেও পেয়েছি, কিন্তু এখানে আমরা ছোট করে একটু বুঝে নিই। বলছে কোনো জীবের মধ্যে যদি একটি গুণ বংশ পরম্পরায় অপরিবর্তিত অবস্থায় প্রকাশ পায় তাহলে সেই নির্দিষ্ট বৈশিষ্ট্যকে বলা হবে বিশুদ্ধ বা খাঁটি। তাহলে কি বললো? কোনো জীবের মধ্যে কোনো একটি গুণ যদি বংশ পরম্পরায় অপরিবর্তিত অবস্থায় প্রকাশ পাবে। যেমন দেখো, বলছে যদি আমরা ক্যাপিটাল টিটি দ্বারা ইন্ডিকেট করলাম, এই ক্যাপিটাল টিটি যে জীবটা আছে এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম? পেয়েছিলাম লম্বা। আপাতত আমরা লম্বা বললাম। কি বলছে? এই ক্যাপিটাল টি, এই গুণটি যত বংশ পরম্পরায় যাবে, যত বংশ পরম্পরায় গিয়ে আমরা ক্যাপিটাল টিটি পাবো, সব ক্ষেত্রে যদি লম্বা গুণ প্রকাশ করে তাহলে তখন এই ক্যাপিটাল টিটি একে বলা হবে বিশুদ্ধ। তাই এর আগে বসে যাবে বিশুদ্ধ। তাহলে কি বললাম? আমরা বললাম যে কোনো জীবের মধ্যে কোনো একটি বৈশিষ্ট্য যদি বংশ পরম্পরায় অপরিবর্তিত অবস্থায় প্রকাশ পায় তাহলে সেই বৈশিষ্ট্যকে বলা হবে বিশুদ্ধ বা খাঁটি। এবার এর মধ্যে যদি জীব বসিয়ে দিই তখন কি বলবো? যে জীবের মধ্যে এই বৈশিষ্ট্য পাওয়া যাবে সেটি হবে বিশুদ্ধ বা খাঁটি জীব। এরপর দেখব সংকর। সংকর বলছে দুটি বিশুদ্ধ জীবের মিলনের ফলে যে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হয় তাকে বলা হয় সংকর জীব। আর যদি সেই গুণটিকে ধরি তাহলে হবে সংকর গুণ বা সংকর। কি বললো? বিপরীত বা ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনের ফলে, বিপরীত বা ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনের ফলে, বা এটাও বলা যেতে পারে যে দুটি বিশুদ্ধ জীবের মিলনের ফলে যে মিশ্র গুণযুক্ত জীব তৈরি হয়। কেন বললাম বিশুদ্ধ? কারণ দেখো, বলছে ক্যাপিটাল টিটি বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, স্মল টিটি বিশুদ্ধ বেঁটে। তাহলে দুটি বিশুদ্ধ জীব, এদের মিলনের ফলে যে জীব তৈরি হয় সেটি হবে সংকর। কিভাবে এই ক্যাপিটাল টি স্মল টি তৈরি হবে এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা মেন্ডেলের এক সংকর বা দ্বিসংকর জননগুলো দেখব, সেখানে গিয়ে আমরা এটা পাবো। কিন্তু এখন আমরা যেহেতু টার্ম পড়ছি তো এটাকে আমরা জাস্ট ধরে নিয়ে করলাম। এটা হলো আমাদের সংকর। এখন আমরা জানবো জিনোটাইপ ও ফিনোটাইপ। জিনোটাইপ সেই সঙ্গে দেখব ফিনোটাইপ। ফিনোটাইপ, জিনোটাইপ কি বলছে? বলছে কোন জীবের
বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগত সমষ্টিকে বলা হয় জিনোটাইপ। তাহলে কোনো জীবের বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনগত সমষ্টি, অর্থাৎ কোনো জীবের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য নির্ধারণ হচ্ছে তার জন্য দায়ী জিনগুলিকে, তার সমষ্টিকে বলা হবে জিনোটাইপ। তাহলে কি দেখলাম, বলছে বৈশিষ্ট্য নির্ধারণের জন্য জিনগত সমাহার হলো জিনোটাইপ। আর ফিনোটাইপ কি বলছে? ফিনোটাইপ বলছে কোন জীবের বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হচ্ছে ফিনোটাইপ। বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ, বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হচ্ছে ফিনোটাইপ। অর্থাৎ ফিনোটাইপকে আমরা সর্বদা চোখে দেখতে পাবো, চোখে দেখা যাবে ফিনোটাইপকে, কিন্তু জিনোটাইপকে কখনো আমরা চোখে দেখতে পাবো না। জিনোটাইপ হলো সেই জীবটির জিনগত প্রকাশ, আর ফিনোটাইপ হলো বাহ্যিক প্রকাশ, কোনো বৈশিষ্ট্য। যেমন একটা উদাহরণ দেখা যাক, এখানেই দেওয়া উদাহরণ থেকে দেখা যাক। আমরা এই যে ক্যাপিটাল টি লিখেছিলাম, এই ক্যাপিটাল টি যেটা লেখা আছে এটা কিন্তু জিনোটাইপ লেখা আছে। আর এর জন্য আমরা যেটা লিখছিলাম যে বিশুদ্ধ লম্বা, এই যে লম্বা গুণটা, এটা কিন্তু ফিনোটাইপ। কারণ কোনো একটি গাছ, আমি মটর গাছ বাদই দিলাম, যদি কোনো একটি গাছের ক্ষেত্রে দেখা যায় যে সেই গাছটি লম্বা হয়েছে, এই লম্বাটা আমরা চোখে দেখে বুঝতে পারবো যে গাছটি লম্বা হয়েছে, কিন্তু সেই গাছটির যে জিন আছে ক্যাপিটাল টি, এটা কিন্তু আমরা গাছটিকে দেখে বুঝতে পারবো না যতক্ষণ না তার মধ্যে পরীক্ষা করা হয় বা জিনকে চিহ্নিত করা হয়। তো এই জিন নির্ধারণ করার নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। তো তাহলে এটাই হলো আমাদের জিনোটাইপ, এটা হলো ফিনোটাইপ। যেমন মানুষের ক্ষেত্রে দেখো, একটি ছেলে ও মেয়েকে আমরা চোখে দেখে বুঝতে পারি, যে কিছু বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারি যে এটি ছেলে এটি মেয়ে, কিন্তু ছেলেটির মধ্যে যে ক্রোমোজোম আছে XY, সেটা কি আমরা চোখে দেখে বুঝতে পারি? কখনো পারি না। বা সেই ছেলেটি সে নিজের গায়েও কখনো লিখে নিয়ে ঘোরে না XY, সেটাকে আমরা চিনব কিভাবে? টেস্ট করে, পরীক্ষা করে। তাহলে এখানে ওই ছেলে বা মেয়ে এটা হলো ফিনোটাইপ, আর ওই XY আর XX এটা হলো জিনোটাইপ। তার মানে জিনোটাইপ হচ্ছে জিনগত সমাহার, আর ফিনোটাইপ হলো কোনো বৈশিষ্ট্যের বাহ্যিক সমাহার। তাহলে আজ ক্লাস এই পর্যন্ত থাকবে। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে পুনরায় আলোচনা করার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।